ধন্যবাদ জানাচ্ছি যে দিনের শেষ পর্যায়ে একটা সাংবাদিক সম্মেলন আমি ডেকেছি, আপনারা আসছেন, থ্যাংক ইউ সো মাচ। গত কাল থেকে বা তার আগের দিন থেকে এই সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে একটা খবর বেরিয়েছে এবং এত সংখ্যায় সাংবাদিক বা সাংবাদিকতার কাজে যুক্ত লোকের সংখ্যা বেশি হয়েছে আমাদের রাজ্যে, যারা লাইসেন্স প্রাপ্ত বা সরকারি স্বীকৃতি প্রাপ্ত সাংবাদিকরা তো আছেনই, আপনারা ছাড়াও যাদের কোনো স্বীকৃতি নেই তারাও কিন্তু সাংবাদিকতা করছে এবং যে যেখানটাই পারে যা তার খবর নেতা মন্ত্রী এমএলএ এক্স এমএলএ দের বিরুদ্ধে যে যার পারে লিখছে। আমি ভাবলাম যে যারা সত্যিকারের সাংবাদিকতা করেন তাদেরকে নিয়ে একটা প্রেস মিট করা উচিত। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ব্যাপারটা কিছুই না, ত্রিপুরা ট্রাইবাল ইউথ ফেডারেশন TYF তাদের নাম দিয়ে একটা ওয়েব পেজ থেকে একটা সংবাদ বেরিয়েছে যে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা আগরতলায় জমি ক্রয় করেছে। এই যে সংবাদটা বেরোনোর জন্য 2006 থেকে আজকে 2023 প্রায় 17 বছর লেগেছে। আমি খুব খুশি যে মানুষ জানতে পেরেছে যে 2006 সালে যে জমিটা আমি কিনেছি 1 লক্ষ টাকা দামে 5 ঘন্টা, নন্দননগরে মানুষ সেদিন জায়গা কিনত না এবং একদল যারা জমি বিক্রি করতো তারা এসে আমাকে এমএলএ হোস্টেলে বলেছে যে দাদা, আপনি একজন এমএলএ হয়েছেন, আপনার ভবিষ্যৎ আছে, আপনার পরিবারের ভবিষ্যৎ আছে, আগরতলা একটা বাড়ি করি এবং খুব চিপ রেটে জায়গাটা আপনাকে আমরা দিচ্ছি, কেউ কিনতে চাইছেন, যদি আপনার নামটা থাকে অন্যরাও সেখানে সাহস করতে জমি কেনার জন্য। বাস্তব যে প্লটটা তখন আমি গিয়ে দেখেছি আনারসের বাগান ছিল এবং 5 লক্ষ টাকায় এক কানির জমির দাম, তারপর মানুষ কিনতে চাইছে না এবং 1 লক্ষ টাকায় আমাকে 5 ঘন্টা জমি দিয়েছে, বলেছে যে আপনাকে 1020 টাকা কম দিয়ে এই জায়গাটা দিচ্ছি। আমার কোনো ইন্টারেস্টই ছিল না। 2005 সালে আগস্ট মাসে, সেই দিন আমি চেক করলাম অ্যাসেম্বলিতে, কারণ সেইকালে যে 5 লক্ষ টাকার লোনটা নিয়েছি এই লোনটা এখনো আমি রিকভারি দিচ্ছি। তো সেই দিন আমি ডিডিও সাহেবকে জিজ্ঞেস করলাম যে আমার আর কত টাকা বাকি। 5 লক্ষ টাকা ঋণ নিয়েছি 2005 সালের আগস্ট মাসে এবং আরো 78,000 টাকা আমাকে পরিশোধ করতে হবে। ইট ইজ টু লং টাইম। ওই টাকা যখন হাতে ছিল, এরাও যখন এসছে যারা জমি বিক্রি করেছে, আমি 1 লক্ষ টাকায় সেই জমিটা কিনেছি এবং পর্চাটা আমি নিয়েছি সামটাইম মেবি 2019 বা 2020 করোনার পরে আমি সেটেলমেন্ট অফিসে গিয়ে, ডিসির অফিসে গিয়ে পর্চাটা আমি নিয়েছি এবং আমার পাশাপাশি প্রাক্তন আইএস অফিসার অভিনয় হালাম, পুরন রিয়ান, সেন্ট পল স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল, অনেকেই সেখানে জমি কিনেছে এবং আমিও কিনেছি। হুট করে আজকে এটাকে দেওয়া হলো যে অনিমেষ বাবু আগরতলায় ইদানিং কালে জমি ক্রয় করে। তাদের উদ্দেশ্যটা কিন্তু দুইটা। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে এডিসিতে ক্ষমতায় আসার পর বা হাতে মাল কামাই করে উনি কি করে আগরতলায় জায়গাটা কিনেছেন। আই এম আনসারিং দ্যাট। এটা বা হাতের পয়সা না, এটা লোনের পয়সা। ডান হাতেরও পয়সা না, এটা ঋণ নেওয়ার পয়সা। আমি আজকেও পরিশোধ করছি। কাম
আমি গত বিধানসভা নির্বাচনে আমার যে এফিডেভিটটা করলাম, সেই এফিডেভিটের 10 নম্বর এবং 11 নম্বর পাতায় ভারতের ইলেকশন কমিশনের কাছে দেওয়া আছে যে আমি কোন মাসে কত তারিখে এই জায়গাগুলো কিনেছি। আমার নামে মাত্র 2টা জায়গা আছে, একটা হচ্ছে নন্দননগরে 5 ঘন্টার জায়গা, আর একটা হচ্ছে খোয়াই মহকুমার পূর্ব রামচন্দ্র ঘাটে, সেখানে 4.25 ঘন্টার মতো জায়গা আছে। 20,000 টাকায় কিনেছি এবং একই সময় 2006 সালেই কিনেছি। আজকে এইটাকে এরা দেখিয়ে বলছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিদার, গ্রেটার ত্রিপুরাল্যান্ডে ওনার কোনো বিশ্বাস নেই, উনি আগরতলাতে জমি ক্রয় করেছে 2006 সালে। আপনারা সবাই জানেন সেইকালে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড দাবির কোনো উচ্চারণ কেউই করেনি, তখনই আমি কিনেছি। আরেকটা যুক্তি হলো, যারা এইগুলো বলছে টিওয়াইএফ নাম দিয়ে, টিওয়াইএফ এর একটা পেজ আছে, আমার কাছে আছে তাদের সোর্স, ওরা লিখছে দেখুন মানে ত্রিপ্রাসাদের উপজাতিদের, এরা তো উপজাতি বলে, তো এদের জাতি কে? এদের জাতি হচ্ছে ত্রিপ্রা আমরা, আর আমাদের চেয়ে যারা ছোট মনের এরা হচ্ছে উপজাতি। ত্রিপ্রা হচ্ছে মেইন জাতি, বড় মনের। রাজা মহারাজারও এখানে থাকেন, মহারাজ প্রদ্যুৎ মাণিক্য আমাদের দলের চেয়ারম্যান, উনি হচ্ছে ত্রিপ্রা জাতি। আর ত্রিপ্রাদের ছোট একটু মানে কি বলবো এটাকে, যাদের মানসিকতা ভালো না, এরা হচ্ছে উপজাতি। উপজাতিদের একটা ফেডারেশন আছে, যে এখানে ত্রিপুরাটা যে ধ্বংস হয়ে গেছে এটাতে বলবে না, মানুষ খেতে পাচ্ছে না এটার কথা বলবে না, সরকারকে আমরা চালাচ্ছি এখানে। মন্ত্রীরা কি করছে, মুখ্যমন্ত্রী কি করছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করছেন, বিগত দিনের যারা মন্ত্রীরা ছিলেন এরা কি করছে, এরা খুঁজ দেবে না। আমরা বিরোধী দলে আছি, আমাদের উপর এরা আক্রমণ করতে চাইছে, মহারাজের বিরুদ্ধে কথা বলছে। প্রায় তো শুনি যে পূর্বতন মুখ্যমন্ত্রী মহারাজের বিরুদ্ধে কথা বলেন। এই প্রথম দেখলাম ভারতবর্ষের ইতিহাসে যে একটা বিরোধী দল আর একটা বিরোধী দলকে আক্রমণ করে। জানি না, একটা বিরোধী দল তো শাসক দলের বিরুদ্ধে কথা বলা উচিত, আর এখানের বিরোধী দল এরা ত্রিপ্রামথার বিরুদ্ধে আর একটা বিরোধী দলের বিরুদ্ধে কথা বলছে। জানেন কেন বলছে এরা? কারণ ত্রিপ্রামথায় 13 জন বিধায়কই হচ্ছে ত্রিপ্রা, অর্থাৎ কমিউনিস্ট পার্টির মূল উদ্দেশ্যটা হচ্ছে ত্রিপ্রাদের বিরুদ্ধে যাওয়া, ত্রিপ্রাদের কিছু করতে দেবে না, এটা একদম পরিষ্কার হয়ে এসছে। বিরোধী দলের উদ্দেশ্য যদি শাসক দলকে আক্রমণ করা হয়, জনস্বার্থ কিন্তু সংরক্ষিত হবে, সুরক্ষিত হবে। কিন্তু এদের উদ্দেশ্যটা হচ্ছে ত্রিপ্রামথাকে আক্রমণ করা। কেন? কারণ ত্রিপ্রামথা এখন 13 জন এমএলএ হচ্ছে ত্রিপ্রাসা, তো ত্রিপ্রাসারা যেন কিছু করতে না পারে, এটা হচ্ছে টিওয়াইএফ বা তার প্যারেন্ট পার্টির মূল উদ্দেশ্য। এটা মানুষ বুঝে যাবে। এটা বলছি এই বাঙালির বিরুদ্ধে না, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করা মানে আগরতলার বিরুদ্ধে না। বর্তমান ত্রিপুরাজ্যের মানুষ কলকাতায় গিয়ে বাড়ি করছে, আমেরিকায় গিয়ে ফ্ল্যাট কিনছে। তাহলে বলুন টিওয়াইএফ বা সিপিএম কে বলুন ভারতবর্ষের সংবিধানে এই ধরনের একটা আইন আনার জন্য, যে 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 রাজ্যের মানুষ সেই রাজ্যেই বাড়ি করতে পারবে, ফ্ল্যাট কিনতে পারবে। দেখা যাবে এই যে মানুষের আজকে সিপিএম পার্টির বহু লোক বাড়ি করে যেতে পারছে না। আমি বিরোধী দলনেতা, আমার কাছে আসছে মানুষ, চিঠি লিখেছে সেই দিনও এসডিএম এর কাছে, 4 মাস ধরে একটা ভদ্রলোকের বাড়ি তালা দিয়ে রেখেছে, এদের মুখে কোনো কথা নেই। কাদের বিরুদ্ধে কথা বলছে? সিপিএম সমর্থক মানুষের বাড়িতে তালা ঝুলানো। কথা বলতে হচ্ছে ত্রিপ্রামথার বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতার শরণাপন্ন হচ্ছে এই লোকগুলো, তাতে ওনাদের কোনো খেয়াল নেই। এই যে এইভাবে বিকৃতি করে মানুষকে দেখাবে, এটা মানুষের জানা উচিত যে এটা বা হাতের বা কোনো ঘুষ খেয়ে এই জায়গাটা আমি কিনি।
আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে আমি 2018 সালেও বলেছি, 2021 সালে যখন এডিসি ইলেকশনে লড়াই করলাম তখনও বলেছি, এবং 2023-এও এটা ডিক্লেয়ার্ড অ্যাসেট। এটা চুরি চামারির কোনো বিষয় নেই এখানে। বাজার গরম করে দিয়েছে এরা, ফেসবুকের বিভিন্ন জায়গায় শেয়ার করছে মানুষ। তখন আমি ভাবলাম যে এটা যেন মানুষের কাছে খারাপভাবে যেভাবে ওরা পরিবেশন করতে চাইছে এটা যেন বন্ধ হোক। আমি ভাবলাম, এই মাত্র আমি বাইরের থেকে কলকাতা থেকে আসলাম, ভাবলাম যে সাংবাদিক বন্ধুদের দেখে এই ব্যাপারে আমার সাফাই দেওয়া উচিত। কারণ অনেকেই আমি জানি এই রাজ্যের মন্ত্রী, এমএলএ বা বহু নামি দামি ব্যক্তিরা তাদের বিরুদ্ধে যখন কিছু কথা উঠে আসে এরা বলে না মিডিয়াকে ডেকে, কিন্তু আই হ্যাভ দ্যাট গাটস, কারণ আমি ভুল কিছু করি নাই। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলেও আমি আগরতলায় থাকবো, কলকাতায় থাকবো, দিল্লিতে থাকবো, আমার যদি সামর্থ্য থাকে আমি যেখানে খুশি থাকবো। কে কার বিরুদ্ধে বল? ইফ দে হ্যাভ স্পেসিফিক পলিটিক্যাল প্রবলেমগুলো বলুক। মানুষ বঞ্চিত হচ্ছে সেই কথাগুলো শাসক দলকে তারা বলুক যে এই কাজগুলো করতে হবে। আপনারা আগের বার যখন এসছিলেন তখন 50টার বেশি সরকার বাহাদুরদের কাছে চিঠি লিখেছে। এইবার এই চিঠির সংখ্যা দাঁড়িয়েছে 73টায়। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি। এসটিজিটি বেকাররা সেই দিন এসছে, কমিউনিস্ট পার্টি কথা বলবে না। 25 বছরে ওরা কি করে গেছে ওইসব কথা বলতে বলুন। মানুষ বলছে যে 5 বছরের বিজেপি তাদের ভাষায় যা করেছে এটা হচ্ছে এটা গায়ে ক্ষত, আর 25 বছরের সিপিএম যেটা করে গেছে এটা ক্যান্সার। এটা মানুষ ভুলবে না। এসটিজিটি বেকারদের অনেকেই বলছে এসে যে আমরা চাকরি পাচ্ছি না। সরকারকে চিঠি লিখেছি, বিধানসভায় প্রশ্ন দিয়েছি, এই পর্যন্ত প্রায় 250টার মতো চিঠি শুধু আমার টেবিল থেকে গেছে। আর আমাদের ত্রিপুরামথার বিধায়করা একের পর এক সরকারের বিভিন্ন দপ্তরে প্রশ্ন দিয়েছে। কাদের সাথে? রাজ্যের মানুষের সাথে। মানুষ যখন বঞ্চিত হচ্ছে তখন বিরোধী দল হিসাবে আমাদের যে কর্তব্য আমরা সেটা করছি। আপনারা জানবেন যে 5034টা পোস্ট খালি আছে এসটিটিটি, সরকার চাকরি নিচ্ছে না। 230 জনের একটা নোটিফিকেশন করেছে, তাতেও কায়দা করে এসটিদের বেশি সংখ্যা দেখিয়ে ইউআর এবং এসসি ক্যাটাগরির লোককে কম করে দেখিয়ে আজকে ব্যাডালটা লাগিয়ে দিয়েছে। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অনেকে, হবে। এখন বক্তব্য হচ্ছে এই যে এসটি কে বাদ দিতে গেলে এখন বলবে অনিমেষ দেববর্মা প্রেস কনফারেন্স করার পর এসটিরা বঞ্চিত হয়েছে। আমার প্রেস কনফারেন্সে আমি বলছি না যে এসটিদের 172 জন যাকে দেখানো হয়েছে তাদের একটার যেন বাদ না যায়। অল অফ দেম শুড গেট জব। 5034টা পোস্ট খালি আছে, সবাইকে দিন, সবাইকে দিন, রোস্টার মেনেই দিন। কেন দেওয়া হচ্ছে না? কখনো 100 জনের নোটিশ বেরিয়ে আসছে, কখনো 230 জনের নোটিশ বেরিয়ে আসছে। 10,323 জন মানুষের চাকরি যাওয়ার পর অনেক স্কুল খালি হয়ে গেছে। বিদ্যাজ্যোতি স্কুল সম্পর্কে আজকে বামপন্থীদের কোনো কথা নেই। বলুন আপনারা, বিদ্যাজ্যোতিতে কেন ফ্রি স্কুল হবে না? কেন ফ্রি ক্লাস হবে না? কেন ফ্রিতে পড়াশোনা হবে না? সেই ব্যাপারে প্রশ্ন দিয়েছি, চিঠি লিখছি। কমিউনিস্টরা চায় আসলে 16 থেকে 11তে নেমেছে, এইভাবে যদি ওনারা কাজ করতে থাকে এটা কোনো যে কোনো বিষয়। আমি বলছি আমি যদি করাপশন করি, হ্যাঁ আমার বিরুদ্ধে সিপিএম পার্টির না, ভারতের সমস্ত নাগরিকের আমার বিরুদ্ধে কথা বলার অধিকার আছে, অধিকার আছে। কিন্তু
যেখানে করাপশন হলো না, কিছুই হলো না, এটাকে নিয়ে 2006 সালে ওনারাই তো সরকারে ছিলেন, তো একজন বিরোধী বিধায়ক যার বেতন ছিল 6,000 টাকা, লোন নিয়ে একটা জমি ক্রয় করলাম, আর এটাকে বলা হচ্ছে যে উনি এটা কিনেছেন আর ত্রিপ্রাল্যান্ডের দাবিদার কেন আগরতলায় জমি কিনছে না। আরো কিনবো যদি আমার কাছে সামর্থ্য থাকে, অভয়নগর, বনমালীপুর, মেলার মাঠ, সিপিএম পার্টির অফিসে আনাচে গেছে, টাকা নেই বলে কিনছি না, কেন কিনবো না? কোথায় বাধা ধরা আছে? তো গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের জন্য আন্দোলন হবে। আমাদের প্লেনারি সেশন হচ্ছে, সেখানে দলীয় রণনীতি হবে। এলু পাতারি আমরা বামেদের মতো মিথ্যা কথা বলে মানুষকে প্ররোচনা করব না। আমাদের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। আমাদের লক্ষ্যে এই রাজ্যে ত্রিপ্রাসা ছাড়া অন্যরা যারা বসবাস করছেন এদেরও যেন ক্ষতি না হয়, এই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি নেব। আরো বলছি, অনেকে বলছে ত্রিপ্রামথা দুর্বল হয়ে গেছে, কিছু বলছে না। আমরা যখন আন্দোলন করবো এই লোকেরাই বলবে, রাস্তা যখন অবরোধ হবে, ওষুধপত্র যখন আসবে না আগরতলায়, নিত্য প্রয়োজনীয় সামগ্রী যখন আগরতলায় আসবে না, তখন এখানকার মানুষ, সেই অংশের মানুষ বলবে যে ত্রিপ্রামথা এইগুলো কি করছে। উই সি দ্যাট সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়। কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা চলছে, আলোচনায় যদি সুফল কিছু বেরিয়ে আসে, আন্দোলনের কি দরকার আছে? আজ যদি কেন্দ্রীয় সরকার আমাদের দাবি দাবার উপর কোনো সুস্থ বিচার না করে, তবে আন্দোলন হবে। উই আর ভেরি ক্লিয়ার। এবং কিছুদিন আগেও একটা চ্যানেলে আমি বলেছি, দলের পক্ষ হয়ে বলেছি, এজ এ লিডার অফ অপোজিশন বলেছি যে বৃহত্তর একটা আন্দোলন ত্রিপুরায় মহারাজ প্রদ্যুৎ বিক্রম মানিক্যের নেতৃত্বে এটা হতে চলেছে। আপনারা যেমন আস্থা বলে বিশাল জনসমাবেশ দেখেছেন ত্রিপ্রামথায়, এবং ইহকালে এই ধরনের আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন ত্রিপুরার বুকে কেউ করে নাই, এবং আমরা এটা করি। মানুষ সাক্ষী থাকে, রাজ্যের মানুষের যেন কল্যাণ হয় সেদিকে আমরা ভাবছি, আমরা ভাবনা নিয়ে কাজ করছি। আর এই যে সংবাদটা বেরিয়েছে, এটা কিন্তু মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কিছুই নেই, এবং ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমি বলবো যে বামেদের 25 বছরে যারা মন্ত্রীরা ছিলেন, মিডিয়া বন্ধুরা, আপনারা খবর নিন। আমি তো এখনো কিছু তাদের বিরুদ্ধে কোনো মাথায় আনিনি। ত্রিপ্রামথা যেখানে চিন্তা করছে যে সমস্ত বিরোধী দল একসঙ্গে না আসার কারণে বিধানসভায় বিজেপি বন্ধুরা আজকে 39% নিয়ে সরকার করছে, এবং আগামী পার্লামেন্ট নির্বাচন, ধনপুর নির্বাচনে যদি সমস্ত বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে পারি, দি রেজাল্ট উইল বি সামথিং ডিফারেন্ট। কিন্তু এই মুহূর্তে সিপিএম এর একটা শাখা সংগঠন থেকে এইভাবে একটা খবর অপপ্রচার করা, এটা কাদের সুবিধা করিয়ে দেবে আপনারা বলুন? যারা এতদিন বলছিল যে ত্রিপ্রামথা আলাদা করে প্রার্থী দিয়ে বিজেপিকে সুবিধা করে দিয়েছে, আসলে সুবিধাটা কে করতে চাইছে? Why Manik Sarkar is talking about Maharaj Pradyut Vikram Manikya? Because he does not want বিরোধী ঐক্য, উনি চান না সেটা। আর আমি আরো বলবো, এজ এ এক্স চিফ মিনিস্টার, ওনাকে সম্মান দিয়ে বলছি, he does not deserve the quarter he stays. পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক বাবু এজ এ চিফ মিনিস্টার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, he deserves a quarter but not that ministerial quarter. ওইখানে উনি আছেন, তাহলে আমি কেন প্রশ্ন করব না? আপনার সাথে বিজেপিদের এমন কি তালমিল আছে, আপনি কি করে পেলেন এটা? If you don't have that sweet relation with the government, how you have managed this? আমি সরকারকেও প্রশ্ন করছি, এই টাইপ 6 মিনিস্ট্রিয়াল কোয়ার্টার এক্স চিফ মিনিস্টার বা এক্স মিনিস্টার, দে ডোন্ট ডিজার্ভ। পূর্বতন মুখ্যমন্ত্রীর একটা কোয়ার্টার পাবে, আমিও এমএলএ ছিলাম সে আইনটা যখন তৈরি হয়, বাট নট দিস টাইপ অফ কোয়ার্টার।
এটা টাইপ 4 হবে, বা টাইপ 5 হবে, টাইপ 4 হবে, টাইপ 3 হবে, নট টাইপ 6 কোয়ার্টার দ্বিতল বাড়ি একটা সিটিং লিডার অফ অপোজিশন, মুখ্যমন্ত্রী, স্পিকাররা যেখানে থাকবেন, আই ডোন্ট থিঙ্ক হি ডিজার্ভ দিস কোয়ার্টার। তো সরকারি বা কেন দিলেন ওনাকে, আর উনি বা কি করে পেলেন, আইনে কোথায় আছে? আই ওয়ান্ট টু সি দ্যাট গাইড বুক। আমরা তো বলি না, সম্মান দিই। উই ওয়ান্ট, যেখানে যে ধরনের সমীকরণ উঠে আসে, বামেদেরও লাভ হবে, সমস্ত বিরোধী একজোট হয়ে যখন লড়াইটা করব, রাজ্যের 61% মানুষ তখন তারা ভরসা পাবে। তাহলে সবটাই চুপ থাকবো, কিছুই বলবো না। বলছে বিরোধী দলনেতা বিজেপির বিরুদ্ধে বলছে না, সরকারের বিরুদ্ধে। কে বলছেটাকে? যাদব লালের বিরুদ্ধে কে বলেছে? এসটিজিটির জন্য কে বলছে? 10,323 জনদের জন্য আগামী দিন কারা বলবে? মানুষ যে লাঞ্ছিত বঞ্চিত, আগরতলা শহরের মধ্যে মানুষ আক্রান্ত হচ্ছে, এটার কথা কে বলছে? আমরা বলছি। তারপর তারা বলছে যে সঠিক বিরোধিতা করছে না। কে করছে? যিনি সিপিএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তীব্রামথার বিরুদ্ধে বলা, এটি কি প্রকৃত বিরোধিতা করা? সো আই উইল রিকোয়েস্ট, সিপিএম পার্টির কাছেও আমার অনুরোধ থাকবে যে প্রতিষ্ঠান বিরোধী, প্রতিষ্ঠান যেখানে মানুষের সাথে কাজ করছে না, সেখানে আপনারা সরব। আর আপনাদের বিরুদ্ধে তো অনেকগুলো এলিগেশন আছে, সরকার দেখবে সেইগুলো। মন্ত্রীরা কি করেছে, আপনাদের আমলে জায়গার কি হয়েছে, হাজার হাজার কোটি টাকা ত্রিপুরায় এসছে জায়গা প্রজেক্ট, অক্সিজেন বৃদ্ধি করবে। জাপানের জায়গা আপনারা তো জানেন, জাপানিজ ইন্টারন্যাশনাল কর্পোরেশনের এটা হাজার কোটি টাকা দিয়েছে, অক্সিজেন বাড়াবে। হ্যাঁ, আজকে বন দপ্তরে গিয়ে দেখুন, সেখানে কিন্তু ফল খাবার কোনো গাছ লাগাচ্ছে না, লাগায়নি। বামেদের আমলেও সেটা হয়নি। গামাই লাগাচ্ছে, সেগুন, এটা দিয়ে কি হবে? বন্যপ্রাণী সেখানে খেতে পাচ্ছে না। জায়গার প্রজেক্টের টাকা এনে এই টাকাগুলোকে কোথায় কি খরচ করে আমরা দেখবো। এই প্রশ্ন দিয়েছি, যদি উত্তর আসে ময়দানে গিয়ে দেখবো কোথায় তারা ড্যাম করেছে, কোথায় মাছ চাষ করেছে, কোথায় গাছ। আই এম নট গোয়িং টু লিভ, আই এম টেলিং। এই তথ্যগুলো যখন আসবে, গাড়ি দিয়ে পায়ে হেঁটে ওই জায়গাগুলো দেখবে, যে জায়গাতে আসলে এরা কি করেছে। দেয়ার আর সো মেনি থিংস রাজ্যের মানুষ জানবে। আই হ্যাভ টেকেন ওভার। কবে নিয়েছি এটা? 24 তারিখ মার্চে বিরোধী দলনেতা হলাম, মার্চটা বাদ দিয়ে দিলাম কয়েকদিন, এপ্রিল এবং মেটা গেল, অনলি 2 months। ত্রিপুরার পূর্বতন বিরোধী দলনেতা মাত্র 2টো চিঠি লিখেছে। উনারই তো পিএসরা আমার সাথে আছেন এখন। নিরঞ্জন বাবু ওনার পিএস ছিলেন, অরিন্দম বাবু ওনার পিএস ছিলেন। এখানে বিক্রম বলে একটা ছেলে কাজ করছে, ওনার মানিক বাবুর ছিলেন, ক্লার্ক ছিলেন। আমি কাউকে চেঞ্জ করি নাই, ওনাদেরকে জিজ্ঞেস করুন। বিরোধী দলনেতা 5 বছরে 2টো চিঠি লিখেছে সরকারের কাছে। Whereas Animesh Debbarma in 2 months 73 letters। কাদের সাথে? মানুষের সাথে। রেশনিং এর অচল ব্যবস্থার বিরুদ্ধে। মানুষ ইলেকট্রিসিটি পাচ্ছে না, পায়ে হেঁটে বহু দূরে মানুষ গিয়ে ভোট দিতে হচ্ছে। নতুন নির্বাচনী কেন্দ্র, ভোট গ্রহণ কেন্দ্র খোলার জন্য আবেদন, রাস্তা নেই, পিএমজিও সড়ক ব্যবস্থা অচল, মেরামত হচ্ছে না। এগুলোকে নিয়ে চিঠি লিখছি, কথা বলছি, এনে অফিসারদের সাথে আলাপ আলোচনা করছি। রাজ্যের মানুষ জানে এইভাবে যে আমার বিরুদ্ধে they cannot do anything. I am telling you, ককবরকে একটা কথা আছে, মাইক রিচ কাপ নাগলাইতে। আর ইংরেজিতে একটা আছে, দে আর বিটিং অ্যারাউন্ড দি বুশ, মানে ঝুপঝাপের মধ্যে একটা আন্দাজ করে একটা লাঠি দিয়ে মারছে। এগুলি দিয়ে কিছু হবে না।
we are clean, will remain clean. যা হবে সৎভাবে। আপনারা জানেন আমি যখন বোম্বে থেকে চাকরি ছেড়ে আসলাম তখন 41 লক্ষ টাকা নিয়ে ফিরেছিলাম 2002। অনেক কিছু কিনতে পারতাম, কিন্তু দল করতে গিয়ে, গাড়ির ভাড়া, সম্মেলন করতে গিয়ে সেখানে 15,000 20,000 টাকা খরচ করে, যাদের মেডিকেল হেল্প হচ্ছিল না সরকারের থেকে 5,000 7,000 3,000 করে দিয়ে এই টাকার দুলিশাত করেছি আমি। আর এই লোকটাকে বলছে যে কেন উনি আগরতলায়, কেন কিনবো না? আগরতলা গ্রেটার ত্রিপুরা লেন হলো আগরতলা মজার শহর থাকবে কেন? আইএলএস আছে, জিবি হসপিটাল আছে, ইয়ে থাকবে। আর মহারাজের যিনি গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কর্ণধার, উনারও তো প্যালেস আগরতলাতে। আমাকে কেন বলছে? এনসি দেববর্মা যিনি ত্রিপুরা ল্যান্ডের দাবি করতেন, উনার বাড়ি আগরতলায় কৃষ্ণনগর। ওয়াই দে আর আস্কিং দিস কোয়েশ্চেন? কারণ বামেরা বুঝে গেছে অনিমেষ দেববর্মা বিরোধী দলনেতা থাকলে পর এই 12 জন এমএলএ প্লাস অনিমেষ দেববর্মা 13 জন মানুষের স্বার্থে কথা বলবে এবং বামেরা দুইস্বার্থ হয়ে যাবে, এটা ওনারা বুঝে গেছে। পাহাড়ে তো একটা সিট ওনারা জিততে পারেনি, কেন? 20টা সিটের মধ্যে একটা সিট জিতে, আর যা ভোট পেয়েছে পাহাড়ে 5,000 4,000 47,000 ভোটের মধ্যে 4,000 ভোট পেয়েছে, 3,500 ভোট পেয়েছে। জাস্ট লুক ব্যাক। বামেরা মানুষের মানে আছে না, মানুষের পেছনে না লেগে ফিউচারকে দেখুন। কম্পিউটারের বিরোধিতা করেছেন ওনারা। আজকে বামেদের এমএলএরাও স্মার্টফোন নিয়ে ঘুরছে। ডোন্ট টক অল দিস থিং। যেটা থুথুটা এমন ভাবে থুথু ফেলতে হয়, সাইডে ফালাবেন, আকাশের দিকে চেয়ে ফালাবেন না, এটা মুখে পড়বে। ডোন্ট ডু অল দিস। আপনারা যদি আমার বিরুদ্ধে এরকম করতে পারেন, আসল তথ্যে যখন নামবো আপনারাও বাঁচবেন নাকি? ডোন্ট ডু অল দিস। এটা আমার অনুরোধ থাকবে, কারণ ভবিষ্যতে আমাদেরও আপনাদের দরকার পড়তে পারে, আপনাদেরও আমাদের দরকার পড়তে পারে। ইন পলিটিক্স নো ওয়ান ইজ পার্মানেন্ট ফ্রেন্ড, নো ওয়ান ইজ পার্মানেন্ট এনিমি। জাস্ট মাইন্ড দিস, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। প্লেনারি সেশনে আমরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করছি এবং প্রেস বন্ধুদের, রাজ্যের মানুষকে আমরা জানাবো যে কেমন পর্যায়ের আন্দোলন আমরা, বাট ইট ইজ হ্যাপেনিং। So, do you think the anti-communists are against the promoter? Because we have also seen before the election that a section of the communist leader had approached the promoter, and the promoter there were talks. So, does that situation also continue? See, one thing I must tell very clearly: they never respected the royal family. The emergence of Communist Party in Tripura, it just they had gone against the royal family. মানে রাজাদের বিরুদ্ধে আন্দোলন ইন বেঙ্গল, কারেক্ট? এন্ড আই ডোন্ট নো, ইভেন সি মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক knows it very well that the communist people were never in the favor of the royal family. All of this sudden, just for political benefit, at the time of election, if they come and tell, let us join hands, we can't join hands just like that. Maharaja told very clearly at that time also, whosoever party agrees with our demand greater Tripura land, we can have alliance with them. So no party has given in written, so we could not have any alliance. It does not mean. See, we fought equally against the BJP, we fought equally against the CPM, and we got 13 seats. Even the left people fought against us and BJP equally. So this is the verdict of the people. Now you can't blame. Now left front was telling that because of Tripura Mothar we lost so many seats. But let me tell them also, because of CPM we also lost couple of seats. So it was the election strategy. They had their own strategy, we had our own strategy. Left and Congress could not see each other's face in Tripura, but they had alliance in the last assembly election. So my point is that was election strategy.
We were in our position, they were in their position. So, is there any possibility before the parliamentary election that the opposition in Jaipur also get united? Is there any chance? Because you are also facing your problems because the Greater Tetra land issue that has gone to the center ultimately did not materialize. I think you understand Bengali. I was briefing the media, I told very clearly, in politics, no one is permanent friend, no one is permanent enemy. I told the left front that you may need our support. We may need your support. We are not here to attack each other. See, my purchasing land was a small matter. And it was purchased out of my loan. I won't even tell that it was from my hard-earned money. It is from the loan actually. I am still repaying it. So they tried to make it, an issue. And now it has gone viral, people say. But I don't bother about that, whether it goes viral or not. Any damn thing people makes viral these days. But let the people know the truth. What is the truth? The truth is, I bought this piece of land in the year 2006. At that time, there was no demand of Tipra land or Greater Tipra land. And another point I want to make clear is that whether I'm in Tipra land or Greater Tipra land, I can buy land, house anywhere, everywhere in the country. If people from Bihar come and buy flat in Tripura, what's wrong with me? So they must understand all this. That's it. Thank you.